আজকের অনন্যা। প্রত্যেক নারীর মাঝেই রয়েছে এক ধরনের সুপ্ত শক্তি। এই সুপ্ত শক্তিকে জাগ্রত করাটা অতীব জরুরি। যারা আসলে কাজটি করতে পারে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আর নারী যখন আলোকিত হন তখন তার আলোয় চারপাশকে আলোকিত করতে পারেন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের জন্য নির্বাচিত 4 অনন্যা। প্লিজ ওয়েলকাম। হ্যালো, কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর যখন অতিথি আসেন তখন আমার ভালো লাগাটা কয়েক গুণ বেড়ে যায়, কারণ তাদের সাথে অনেক ফান হয়, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, অনেক গল্প জানি, আর নতুন নতুন গল্প জানতে এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের সাথে পরিচিত হব। প্রথমে সাভার। আমি শিমুর রহমান, প্রফেশনালি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন করছি। আর আমার বাড়ি হচ্ছে সাভারে। ওকে, ফাইন। পর কুমিল্লা। আমি কুমিল্লার মেয়ে সোনিয়া শাহ শান্তা। আমি প্রফেশনালি একজন কণ্ঠশিল্পী, গান শিখছি এখনো। দ্যাটস গ্রেট। পিরোজপুর। আমি উম্মে কুলসুম, এসেছি পিরোজপুর থেকে। পেশায় আমি একজন নার্সিং কর্মকর্তা, কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান। ওকে, এবারে ঝিনাইদহ। আমি তাসনিয়া জামান শাশ্বতী। আমি মূলত পেশায় একজন শিক্ষক, খুলনাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি। এছাড়া আমার দেশের বাড়ি হচ্ছে ঝিনাইদহতে, কিন্তু আমার জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে কুষ্টিয়াতে। আচ্ছা, এই ওকে। আর কুষ্টিয়া, খুলনা, ঝিনাইদহ। ওরে বাবা, হ্যাঁ, আপনার হ্যাঁ। অনেকগুলো জায়গায় আপনার বিচরণ। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি স্টুডেন্ট। অনেকেই বলে এটা। আপনার স্টুডেন্টরা আপনাকে নিয়ে কি বলে? একদিন এরকম একটা ঘটনা হয়েছে যে একজন প্রফেসর স্যার ক্লাস নিচ্ছেন, আমি নক করেছি আমার টাইমে আর কি চলে যাচ্ছিল। আমি নক করেছি, সাথে সাথে উনি বলছেন যে ভিতরে ঢুকো, আইডি কত। আমি স্যার এর পরের ক্লাসটা আমার ওদের সাথে, আমি স্যার ক্লাস নেব এর পরের ক্লাসটা। স্যার ভেবেছে আমি স্টুডেন্ট, এখন যে হয়তো ওদের সাথেই বসবো। খুবই ফানি ছিল। আচ্ছা, এবার যেটা করতে হবে, আপনাদেরকে পার্টনার চুজ করতে হবে। অর্থাৎ একজন অন্যজনকে পার্টনার করবেন, তার জন্য আগে নিজের নাম লিখতে হবে আর এরপর পার্টনারের নাম লিখতে হবে। আপনারা লিখে ফেলুন, আমি আসছি কাগজটা নিতে। ওকে, আপনাদের সম্পর্কে বললেন এবং একই সাথে পার্টনার চুজ হয়ে গেল। এবার আপনাদের কাছের মানুষেরা কি ভাবেন আপনাদের সম্পর্কে, সেই বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। স্ক্রিনে চোখ রাখবো এবং অডিও শুনবো। ও আসলে একটা অলরাউন্ডার বাচ্চা এবং খুব ব্রড মাইন্ডেড, সব বিষয়ে পারদর্শী আমার কাছে মনে হয় মা হিসেবে। ছোটবেলায় যতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, ফার্স্ট পুরস্কারই নিয়ে আসে। জাতীয় পর্যায়ে ওর অনেক ভালো সাফল্য। আর যে কোনো বিষয়ে, কোনো বিপদে ও উপকার করতে মানুষকে খুব পছন্দ করে। পরিবারের সবার সঙ্গে তার সম্পর্ক যেমন মানে খুবই ভালো এবং খুবই, ও মনে হয়, আমার মনে হয় যে ও যখন ইউনিভার্সিটিতে যাই তখন আমার মনে হয় যে বাসায় কেউ নাই। মানে ও খুব আনন্দ করতে পছন্দ করে, সবাইকে মাথায় রাখতে পছন্দ করে। ও আমার বড় সন্তান, আমার বিয়ের 5 বছর পরে ও হয়েছে, কাজেই ও তো আমাদের চোখের মন। আমার তো থাকবেই। ওর সবচেয়ে বড় স্বপ্ন এখন যেটা পেতে হবে এবং ও সে চেষ্টা চালাই যাচ্ছে। ও সবসময় তার ভিতরে যে একটা ভালো মানসিকতা আছে, এই মানসিকতা ধরে রাখবে যেন সারা জীবন। মাকে নিয়ে কি বলবেন শাশ্বতী? আমার আজকে এই ছোট্ট জীবনে যতটুকু যেটুকু অর্জন করেছি পুরোটাই কৃতিত্ব আমি আমার মাকে দিতে চাই। কারণ বাবাও করে, কিন্তু আমার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সবসময় মাই ছিল। যে কোনো জায়গায় নিয়ে যাওয়া, সবসময় নিজে স্যাক্রিফাইস করে। আমার আম্মু চাকরি ছেড়েছে শুধুমাত্র আমার পড়াশোনার জন্য, তো আম্মুর এই স্যাক্রিফাইস। সুতরাং আসলে এটা আসলে আমি স্পিচলেস, মুখে হয়তো কখনোই ওয়ার্ড দিয়ে এটা এক্সপ্রেস করতে পারবো না। মায়ের বা মা বাবার ঋণ আসলে কোনো কিছুতেই কখনো পূরণ করা যায় না। একদমই। ওকে, আমরা পরে অডিওটা শুনে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমার বউ খুব ভালো একজন মানুষ। সে আমার এবং আমার পরিবারের অনেক খেয়াল রাখে। আমি বিয়ে করে তাকে অনেক হ্যাপি। সে খুব সৎ এবং যত্নশীল মানুষ। সে খুব শান্ত স্বভাবের এবং সে আমাকে বুঝে এবং সে আমাকে অনেক সমর্থন করে। সে পরিবারের সবার খেয়াল রাখে এবং পরিবারকে নিয়ে একত্রে মানে সে থাকতে চায় সব সময়, সারা জীবনের জন্য। তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গভর্নমেন্ট একটা চাকরি পাওয়া তার। আমি তাকে বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি মন থেকে। সে সারাটা জীবন আমার পাশে যেন খুব যত্নশীল ভাবে থাকতে পারে বা আমিও তার সাথে যেন থাকতে পারি। দারুণ ব্যাপার। তো আমি তো ভদ্রলোককে দেখেছি এর আগে। আচ্ছা, এই যে আপনারা বিভিন্ন টেলিভিশন শোতে যে যান, এই অ্যাপ্লাইগুলো কে করে?
প্রায় আমারই করা হয়। আপনার করা হয়? তো কখনো হাজবেন্ড এই ব্যাপারে বাধা দেয়নি? না, ও বাধা দেয় না, সব কিছুতেই আমার পাশে থাকে, আমাকে সমর্থন করে এবং আমাকে আমার পরিবারকে সবাইকেই ও মানে ভালোবাসে। ওর you মতো are- আসলে হাজবেন্ড পাওয়া যে কোনো মেয়ের জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যের ব্যাপার। সো ইউ আর সো লাকি যে আপনি এরকম একজন হাজবেন্ড পেয়েছেন। হ্যাঁ। যাই হোক, আমি পরে অডিওটা শুনবো। সে সিঙ্গার, সে খুবই ভালো মানুষ এবং সে ফ্যামিলি মাইন্ডেড, প্লাস তার ছোটবেলা থেকে তার গান নিয়ে খুব আনাগোনা। সে গান করতে পছন্দ করে, তার গানের হাতে করি, তার মায়ের হাত ধরি। সে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। সে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে অ্যানালিস্টের সিঙ্গার। তাছাড়া দেশের বাইরেও অনেক কাজ সে করেছেন। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ভালোভাবে টেক কেয়ার করতে পারেন বা টেক কেয়ার করছেন। তার ডেডিকেশন লেভেল খুবই ভালো। আমার বাবা মা টেক কেয়ার করছেন, আমার বাচ্চা টেক কেয়ার করছেন। আড্ডাবাজি করতে খুব পছন্দ করি, তার সাথে সে হচ্ছে আমার সাথে আরো শরিক হয়েছে, সেও আড্ডাবাজি করতে পছন্দ করে। তো একসাথে দুইজন হওয়াতে খুব ভালোই হচ্ছে। তার হার্ড ওয়ার্ক দেখে আমি ইন্সপায়ার্ড। তার গানের প্রতি তার ডেডিকেশন দেখে আমি ইন্সপায়ার্ড। সে আজকে ওনার মতো একটা রিয়েলিটি শোতে সে অ্যাটেন্ড করতে পারছে, আমার খুবই ভালো লাগছে। আমি বলতে চাই, তুমি গান করে যাও, পরিশ্রম করে যাও, তুমি ভয় পেও না, তোমার পাশে আছি আমি, সামনের দিকে আগায় যাও। দাদাকে নিয়ে আপনি কি বলবেন? সে খুব সাপোর্টিভ। আর যেহেতু আমি ছোটোবেলা থেকে গান করে এসেছি, তবে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা মিডিয়া থেকে অনেকটা দূর, মানে ওরা খুব দূর দূরান্তে মিডিয়ার সাথে যোগাযোগ নেই বললেই চলে। সেই জায়গা থেকে আমার গানটা নতুন করে আবার শুরু করা আর এখনো ধরে রাখা, এর পেছনে ওর অবদানটা সবচেয়ে বেশি। আর পাশাপাশি শাশুড়ি মা, ওনার অনেক সাপোর্ট আছে আমার, যার কারণে হচ্ছে উনি এখনো সংসারটা সামলাচ্ছেন, আমাকে সেই কোনো টেনশন দিচ্ছে না, যার আরে কারণে বাহ। আমি আমার গানটা ভালোভাবে চালিয়ে যেতে পারছি। আমার বড় বোনে হেল্প করছে সেই দিক থেকে, আমার বেবিটাকে সে হ্যান্ডেল করছে, প্রতিটা শোতে যাই যখন সে এখন হ্যান্ডেল করে, মায়ের পরে সেই আমার অনেক কেয়ারটা করে। হ্যাঁ। বাহ, খুবই দারুণ ব্যাপার। আমরা এবার পরের অডিওটা শুনে নেব। আমার চোখে আমার স্ত্রী অবশ্যই আমার কাছে ভালো একজন মানুষ। ও অনেক সৎ এবং অনেক পরিশ্রমী ও অনেক নেতা। ও যেটাকে টার্গেট করে ও ওটার মধ্যে সে জয় হয়ে ফিরে আসে। যে আমি অনেক লাকি যে ওর মতো একজন ওয়াইফ, যে আমার লাইফে এসে আমার অগোছালো জীবনটাকে, আমার ছোট বড় সমস্ত কিছু ভুল ত্রুটিগুলোকে সে গুছিয়ে গুছিয়ে আমাকে শুধরাচ্ছে। বলছি যে সে অত্যন্ত এক লাইনেই যদি বলি, অত্যন্ত বন্ধুসুলভ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে এবং খুবই ফ্রিলি। এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে যে ও যেরকম করে আছে, যেভাবে চলতেছে এবং ওর লক্ষ্যে যেভাবে ও আগাচ্ছে, কখনোই যেন ও পিছু পা না হয়, ও সামনের দিকে আগাতে থাকুক এবং ওর মনোবল বিশ্বাসটাকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখুক যে ও পারবে। দ্যাটস গুড। আমার প্রতিদিন দুঃখ, সবাই এত ভালো ভালো কথা বলে, আসলে যদি সবাই এত ভালো হতো তাহলে জীবন অনেক সুন্দর হতো। যেমন ভালো বলেছে, সে তার ব্যক্তিগত জীবনে সে তেমনই। আচ্ছা, এবার চলে যাবি আমি খুব শিমুর কাছে। যেহেতু শিমুর হাজবেন্ড বলছিলেন, আপনি বলুন আপনাদের ঝগড়া হয় কি নিয়ে? আমাদের আসলে সেরকম কোনো ঝগড়া হয় না, ও কখনো ঝগড়া করে না, ঝগড়াটা আমিই করি। আচ্ছা, সে অনেক ঠান্ডা মেজাজের মানুষ, আমি কিছু বললে শুধু বলবে আচ্ছা ঠিক আছে আর হবে না, মানে ও অনেক ঠান্ডা, আর আমি অনেক রাগী। আমি শুধু ওর ভয় হয় একটাই, আমি যদি কথা বলা বন্ধ করে দিই তাইলে ও বুঝে যে না বড় কিছু হয়েছে বা বড় কিছু হবে। হ্যাঁ, কিন্তু ও অনেক সাপোর্টিভ, বা আমার লাইফের প্রত্যেকটা জায়গাতেই সে আমাকে অনেক সাপোর্ট করে। এবারে আমরা চলে যাব আমাদের মূল আয়োজনে, অর্থাৎ আমাদের খেলায়। সো এখানে কিউট আজকে অনন্যা রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। সো প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে, আর যিনি সবচেয়ে ভালো খেলবেন তিনি হবেন আজকের অনন্যা। তবে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে কিউটের সৌজন্য উপহার এবং নগদ অর্থ। তবে থার্ড রাউন্ডে কোনো উপহার নেই, ভালো খেললে নম্বর যুক্ত হবে, যেটা আপনাকে আজকের অনন্যা হওয়ার ক্ষেত্রে হেল্প করবে। ফার্স্ট সেগমেন্ট শেষে অনন্যার সৌজন্যে রয়েছে উপহার: প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। যারা নম্বরে এগিয়ে থাকবেন, অর্থাৎ যিনি সবচেয়ে এগিয়ে থাকবেন, তাকে আমি প্রথম উপহারটা বাছাই করার সুযোগ দেব, এরপর এক এক করে বাকিরা বাছাই করে দেবে। ওকে, তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা। সো আমাদের গেম রেডি, সময় পাচ্ছেন 30 সেকেন্ডস করে। আমি একবার প্র্যাকটিস করে দেখাবো। এখানে অনেকগুলো কালার পেন রাখা আছে এবং পেনের ক্যাপ রাখা আছে। সো প্রত্যেকটা পেনে ক্যাপ পরাতে হবে।
আমি একটা করে পেন নেই, এভাবে ধরতে হবে। এটা কিন্তু এভাবে ধরে আটকানো যাবে না। তা আমি একটু প্র্যাকটিস করে দেখি। ওকে, এই সো প্রত্যেক পেনের জন্য পাচ্ছেন 2 পয়েন্টস করে। আমরা শুরু করব সাভারকে দিয়ে। তার আগে একটা প্রশ্ন আছে আমার, বডি শেমিং, কেউ মোটা হোক বা চিকন হোক, আমাদেরকে কিন্তু বডি শেমিং এর শিকার হতে হয় সব সময়। আমাদের ফ্রেন্ড সার্কেলে হোক বা কলিগসরা করেন, পরিবারে করেন। কেউ মোটা হলে বলেন যে তোমাকে শুকাতে হবে, আর শুকনো হলে বলে তুমি খুবই চিকন, আরও মোটা হও, বা এত এত মানে শুকনো ভালো লাগে না, এরকম। এটা আমি খুবই যেগুলো বলা যায় সেগুলো বলছি, এর থেকেও কিন্তু অনেক উইয়ার্ড কথা আমাদেরকে শুনতে হয়। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে সুস্থতা অনেক বেশি জরুরি এটার থেকে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা আসলে খেয়াল করে থাকি যে কে মোটা কে চিকন। এই ব্যাপারটা নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা আমি জানবো। ফার্স্টে যাবো ঝিনাইদহের কাছে। আমার কাছে মনে হয় যে বডি শেমিং যে ব্যাপারটা, এটা আগেও ছিল, কিন্তু বর্তমানে এটা বেড়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বডি শেমিংয়ের যে ব্যাপারটা ওটা আরও বেশি ওপেনলি আসছে। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা যদি আমরা কোনোভাবে হ্যান্ডেল করতে পারতাম তাহলে জিনিসটা আরও বেশি মানে ভালো হতো আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেভাবে ফিট, আমি অনেক মোটা মানুষ দেখেছি বাট খুব ভালো কাজ করে, তিনি দৌড়াতে পারেন। আবার অনেক চিকন মানুষও দেখেছি যে সে অনেক কমফোর্টেবল। তো আমার এটাই বলার আছে যে আসলে দিন শেষে আমাদের আসলে সমাজের দৃষ্টিভঙ্গিটাকেই চেঞ্জ করতে হবে, এবং সেই সাথে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু পারি সোশ্যাল মিডিয়াতে যদি আমরা এই জিনিসগুলো একটু বুস্ট করতে পারি, এটা নিয়ে ক্যাম্পেইন করতে পারি, আমার মনে হয় এটা ভালো ওয়ার্ক করতে পারে। একদম। পিরোজপুর, কে মোটা, কে চিকুন, বা কে কালো, কে ফর্সা, এটা আমরা জাস্টিফাই না করে মানুষকে তার কর্মদক্ষতার মাধ্যমে বিচার করার চেষ্টা করি, তাহলে মনে হয় এই ব্যাপারটা কিছুটা হলো দূর করা সম্ভব। আপনি ঠিক বলেছেন। আমি চাইবো যে ব্যক্তি আমরা নিজ থেকে আগে শুধরাই, তারপর হচ্ছে পাশের জনকেও সেটা বলি। এরকম একে একে করে করে আস্তে আস্তে আমরাই তো আসলে সোশ্যাল মিডিয়া দিয়ে আছি, তো আমরাই যারা আছি আমরাই সেগুলো নিজে থেকে আগে বন্ধ করি, তারপরে পর্যায়ক্রমে সবাই সেটা ফলো করবে বা দেখবে। আর সোশ্যাল মিডিয়াতে এরকম যারা বডি শেমিং করে ওদের উদ্দেশ্যে কিছু কিছু স্ট্যাটাস বা বড় যারা আমাদের এখানে শ্রদ্ধেয়বান যারা সিনিয়ররা আছেন ওনারাও যদি একটু স্ট্যাটাস দেন, বা যাদের স্ট্যাটাসগুলো আমরা খুব মানি বা দেখি বেশিরভাগ, ওনারা যদি একটু স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে একটু জানিয়ে দেয়, জিনিসটা একটু হয়তো বা আরেকটু সহজ হয়, বা মানুষ হয়তো বা একটু জানতে পারে, বুঝতে পারে। চলে যাবো শিমুর কাছে। আমি মনে করি যে একটা মোটা চিকন কোনো ব্যাপার না, আসলে মানুষটা সুস্থ আছে কিনা এইটা আগে আমাকে দেখতে হবে। কারণ একটা সুস্থ মানুষ সে হচ্ছে, আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে আমি মানসিকভাবেও সুস্থ থাকবো। আর আমি যেটা মনে করি এখানে একটা পারিবারিক শিক্ষারও অভাব আছে। সে পরিবার থেকে ওরকম হয়তো বা সে তার গুরুজনদের কাছ থেকেই শুনেছে মানুষকে এইভাবে বুলিং করছে, সেখান থেকে সে শিখছে। তো আমি মনে করছি আমাদের পারিবারিক শিক্ষাটা এরকম না, আমাদের পারিবারিক শিক্ষাটা সবসময় পজিটিভলি হওয়া দরকার। যাই হোক, এই প্রসঙ্গে আমরা যাবো না, আমরা এখন চলে যাব আমাদের গেমে। ফার্স্টে খেলবে সাভার। চলে আসুন শিমু। আপনার সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট করতে হবে, আমরা কিন্তু লক্ষ্য করছি। গুড, একটা ফাইন। আঙুল দূরে রাখতে হবে। অ্যান্ড টাইমস আপ। একটা, সো 2 পয়েন্ট। থ্যাংক ইউ। এবার খেলবে কুমিল্লা। আসুন শান্তা। আপনার টাইম শুরু হচ্ছে এখন। দূরে ধরতে হবে কিন্তু। ফাইন, এটা কাউন্ট করছি। একটা, দূরে ধরতে হবে, না হলে আমি কাউন্ট করবো না। ওটা খুলে আমি আবার লাগাইছি। না, ওটা হবে না, ওটা কাউন্ট করছি না আমি। এন্ড টাইমস আপ। 6 পয়েন্ট। ভেরি গুড, ভেরি গুড জব। এবার খেলবে পিরোজপুর। আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। দূরে ধরতে হবে, কাছে ধরলে কিন্তু এটা নিব না। ঠিক আছে, খেয়াল করেন। হ্যাঁ, গুড গুড। 1, 2, and time's up. 4 points. Thank you. এবার খেলবে সর্বশেষ ঝিনাইদহ। আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা করা যাবে না। হ্যাঁ, হচ্ছে ফাইন ফাইন। গুড জব, গুড জব। হয়ে যাবে, নো টেনশন।
গুড। শিক্ষিকা মানুষ কলম দিয়েই যার কাজ। গুড। 2 তাড়াহুড়ো করবো না, স্লো, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড টাইমস আপ। 6 পয়েন্ট, দ্যাটস ফাইন। তাহলে আমি যেহেতু দুজন 6 পয়েন্টস করে পেয়েছি, একজন 2 পয়েন্টস, একজন 4 পয়েন্টস, খুব বেশি হেরফের নেই। আমি প্রথমে এখান থেকে কিউটের সৌজন্যে উপহার বাছাই করে নেবার সুযোগ দিচ্ছি শান্তাকে। শান্তা, রাইস কুকার। এরপর চলে যাব আমি শাশ্বতীর কাছে, ঝিনাইদহ। কারিপথ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চলে যাব পিরোজপুরের কাছে। কি নিতে চান আপনি? প্রেশার কুকার নেব। তাহলে বাকি রইল ব্লেন্ডার। স্কোরটা জানিয়ে দিতে চাই। ফার্স্ট রাউন্ড শেষে সাভার শিমু আপনার পয়েন্টস হচ্ছে 2, কুমিল্লা 6 পয়েন্টস, পিরোজপুর 4 পয়েন্টস এবং ঝিনাইদহ 6 পয়েন্টস। এখন দেখার বিষয় এই রাউন্ডে কে কত ভালো খেলেন। তবে শান্তা যেহেতু গান জানে, একটা রিস্ক তো থেকেই যায়। এবার দেখা যাক কি হয়। আমাদের এবারের রাউন্ড হচ্ছে গীত অনন্যা। এই পর্বটি পরিচালনার জন্য, অর্থাৎ এই সেগমেন্টটি পরিচালনার জন্য আমার সঙ্গে আমি আরও একজনকে আমন্ত্রণ জানাবো। তিনি একজন বিশেষ অতিথি, একজন উদীয়মান তারকা, ডেফিনেটলি একজন সঙ্গীত শিল্পী। তাকে এবার আমন্ত্রণ জানাতে চাই। প্রিয় দর্শক, আমি আমন্ত্রণ জানাচ্ছি রাফি তালুকদারকে। প্লিজ ওয়েলকাম। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধারায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। কবিতার বই সব খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। থ্যাংক ইউ। রাফি ভাই, কেমন আছেন? ভালো আছি, এত অনন্যার মাঝে আমি অনেক ভালো লাগছে। আচ্ছা, ওকে, আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই অনন্যরা কারা আছেন আমাদের মাঝে। সাভার থেকে আছে শিমু, কুমিল্লার শান্তা, পিরোজপুর থেকে কুলসুম এবং ঝিনাইদহ থেকে শাশ্বতী। তিনি কিন্তু একজন টিচার, একটা ইউনিভার্সিটির, যদিও দেখতে থেকে স্টুডেন্ট লাগে। সত্যি। যাই হোক, আমি একটু নিয়মটা বলবো এই গেমের। স্ক্রিনে চোখ রাখতে হবে ফার্স্টে। স্ক্রিনে রয়েছে 4টি অপশন: শিল্পীর ছবি, শিল্পীর গান, মিউজিক এবং 10 সেকেন্ডস ভিডিও। ছবি বাছাই করলে প্রথমে শিল্পীর নাম বলে তার কোনো বিখ্যাত গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, সুরটা শুনে গাইতে হবে যে কোন গানের কথা বলছেন, ঠিক আছে, সেই গানটা গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে রাফি ভাই একটা গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে স্থায়ীটা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, সেখানে ভিডিওটা দেখে বলতে হবে কোন সিনেমার গান, নায়ক নায়িকাকে অথবা গানটি কারা গেয়েছেন। সো ওখানে যে কোনো একটা বলতে পারলেও আমি 5 পয়েন্টস দিয়ে দিব আউট অফ 10। ফার্স্টে খেলবে শান্তা। আমি ছবি নিচ্ছি। ছবি নিচ্ছেন, ঠিক আছে, চলে আসুন তাহলে। কিংবদন্তি এই শিল্পীর নাম বলে তারপর তার গান গাইতে হবে। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। জি। আচ্ছা, ওনার একটি গান আমি গাওয়ার চেষ্টা করছি। গানিরি খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবি
মনেরই খাতায় স্মরণলিপি লিখে। থ্যাংক ইউ সো মাচ। এবার খেলবে ঝিনাইদহ। স্ক্রিনে চোখ রাখি, বলুন কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান। ওকে, পার্টনার লাগবে? না, আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন নিয়ে চলে আসুন। আজকের অনন্যা যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। তোমারই আকাশ জুড়ে আমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। আপনার জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। এবার খেলবে পিরোজপুর। 10 সেকেন্ডস ভিডিও। ওকে, পার্টনার লাগবে? হ্যাঁ, পার্টনার। পার্টনার কে ছিল? তাসনিয়া আপু। আচ্ছা আসুন মাইক্রোফোন নিয়ে। ওকে, ভিডিওটা দেখে নিয়ে চলুন। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তা। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। এবার বলুন নায়ক নায়িকা কে ছিলেন? নায়িকা হচ্ছে সুবর্ণা মুস্তফা এবং নায়ক হচ্ছে, নায়কটার নামটা আসলে মনে করতে পারছি না। বলুন এটা কোন সিনেমার গান? পার্টনার জানে? না, তবে এটা কার গাওয়া, মাইক্রোফোনে কার গাওয়া সেটা বলতে পারবো। কার গাওয়া? ইন্দ্রকিশোর স্যারের গাওয়া। এক্স্যাক্টলি, উত্তর সঠিক, কেন্দ্রকিশোরের গাওয়া। এবং শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তফা আছেন এখানে এবং উনি হচ্ছেন শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার। জাফর ইকবাল, হ্যাঁ ওটা আমার। তো এটা তো হলো না। আর সিনেমার নাম হচ্ছে নয়নের আলো। গানটা কি একটু গাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে না 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 না। আমি শুধু পার্টনারের জন্য আপনাকে 5 পয়েন্টস দিচ্ছি। বাকি রইল মিউজিক। শিমু, মিউজিক নিয়ে আপনাকে খেলতে হবে যেহেতু পয়েন্টে পিছিয়ে ছিলেন। পার্টনার লাগবে? না। লাগবে না, চলে আসুন। ওরে বাবা, আজকের অনন্যা। মেবি ওইটা কিন্তু গাইতে হবে। নো, পারছেন না? মনে আসছে না। আচ্ছা, দ্যাটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে যাবেন।
শ্রদ্ধেয় শাফিন আহমেদ, মাইলসের গান। এই জন্মদিন গানটা আমরা জানি না এমন কেউ নেই, প্রত্যেকের জন্মদিনের পার্টিতে আমরা এই গানটা শুনি। আপনার পার্টনার কে ছিল? তাসনিয়া। হ্যাঁ, আপনি উনি জানতেন গানটা? উনি জানতেন, উনি ওখান থেকে বলছিলেন। আপনি পার্টনার নিলে এই প্রবলেমটা হতো না। তো আমি আপনাকে কোনো নম্বর দিতে পারছি না এই রাউন্ডে। আই এম সো সরি, কিছু করার নেই। পার্টনার, আপনার পক্ষে গানটা গাওয়া সম্ভব? পুরাটা তো পারবো না, মানে বেশ উঁচু স্কেলে তো। হ্যাঁ, যতটুকু ভাইয়া পারেন যদি একটু আপনি। গাই আমি শিওর শিওর, আসুন আসুন, আমরা একটু শুনতে চাই। সবাই চলে আসেন। আজকের অনন্যা আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, মুখরিত হবে গানে গানে আগামী সম্ভাবনা। আজকে যোজনাটা অনেক সুন্দর, হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনা। আজ জন্মদিন তোমার, জন্মদিন তোমার, আজ জন্মদিন তোমার। থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার জায়গায় চলে যাবেন। রাফি ভাই, এবার আপনি বলুন যে আমি এই রাউন্ডে কাকে চ্যাম্পিয়ন করব এবং কার হাতে তুলে দেব এই কিউটের সৌজন্যে নগদ অর্থ। রাউন্ডে শান্তা। শান্তা, কংগ্রাচুলেশনস, চলে আসুন। এই যে আমি আপনাকে রিকোয়েস্ট করব টাকাটা তার হাতে তুলে দেওয়ার জন্য। অভিনন্দন শান্তা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যাবেন। রাফি ভাই, একটা গান কি আমরা শুনবো না, যে গানটাতে আমরা সবাই একসাথে পারফর্ম করতে পারি? আজকের অনন্যা আমি তো হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আমি তো হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার জায়গায় চলে যাবেন। অ্যান্ড রাফি ভাইয়া, আরও একবার অনেক ভালোবাসা। ডেফিনেটলি আমাদের দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। অবশ্যই অনেক সেই প্রত্যাশায় থাকলাম। হ্যাঁ, শিওর। ঠিক আছে। খোদা হাফেজ। শিমু, আপনার দিকে এখন আমার তীক্ষ্ণ দৃষ্টি। আপনি কেন পার্টনার নিলেন না বলুন? এই গানটা আমার প্রথমটা মনে আসছিল না, বাট জন্মদিনের অতটুকু মনে আসছিল, অতটুকু বললে তো হবে না, এর জন্য। তারপরেও কিন্তু পার্টনার নিলে তো প্রবলেমটাই হতো না। দুঃখজনক, সো স্যাড। সামনের 2 সেগমেন্ট আপনাকে অনেক ভালো খেলতে হবে। আর এটা থেকে শিক্ষা হচ্ছে দর্শক, পার্টনারের ব্যাপারে কনফিউজ থাকা যাবে না। এখন পর্যন্ত স্কোর যেটা বলছে, সাভার শিমু 2 পয়েন্টস, শান্তা কুমিল্লা 16 পয়েন্টস, কুলসুম পিরোজপুর 9 পয়েন্টস, ঝিনাইদহ শাশ্বতী 16 পয়েন্টস। সো খেলা শুরুর আগে আমরা একটু ভিডিওস দেখতে চাই, আপনারা যে ভিডিওগুলো বানিয়েছেন, কারণ একটা ছোট্ট উপহার আছে আমাদের পক্ষ থেকে, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার। সো আমরা স্ক্রিনে চোখ রাখবো, এক এক করে সবার ভিডিও দেখে নেব। আমি শিমু রহমান, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। বর্তমানে কর্মরত আছি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে, মেরিন হেলথ কেয়ার হাসপাতাল। প্রতিদিন অসংখ্য মানুষের পাশে দাঁড়াই
কিন্তু অনেকেই আমাদের কসাই বলে ডাকে, যেন আমরা কেবল অস্ত্র চালাই। কিন্তু তাদের অজানাই হাতগুলো কেবল শারীরিক যন্ত্র নয়, এগুলো ভালোবাসার স্বপ্ন জড়িয়ে আছে। আমরা মানুষের জীবনের অংশ, আর আমাদের যত্ন তাদের সাহস, সুস্থতা আর পুনর্জন্ম এনে দেয়। তাহলে একজন রোগীর মুখ থেকেই শুনে নেই, আসলেই কি আমরা কসাই? অবস্থা বাবা, কেমন আছেন? আপনার শরীর এখন কেমন? বর্তমান ভালো আছি। আপনি তো আমাদের এখানে অনেক জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন 2 দিন আগে। আপনি কি আমাদের এখানে একদম পুরোপুরি চিকিৎসাটা পাচ্ছেন? জি, অনেক সেবা বালাই পাইছি। সবাই তো বলে ডাক্তার, নার্স সবাই শুধু কষায়ের মতো টাকা নেয়, আপনি কি এটা মনে হচ্ছে? না। দিনরাত 24 ঘন্টা আমাদের এখানে কি আপনি সকল ধরনের সেবা পাচ্ছেন? সব আচ্ছা, আমাদের এখানে ডক্টর, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে সবাই তো আপনাকে সময় মতো ওষুধ দিচ্ছে। ভালো মতো সেবা দিচ্ছি। ঠিক আছে, তো আপনার কি মনে হচ্ছে আগে থেকে আপনার শরীর কি এখন অনেকটা ভালো ফিল করছে? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন করবেন। ঠিক আছে বাবা, আসি। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম আর সৃষ্টিকর্তার শক্তি কিন্তু আপনাদের সুস্থতা। কন্টেন্টটা ভালো, বানিয়েছেনও ভালো, একটু নিজস্ব ব্র্যান্ডিং, বাট ইটস ফাইন। আর কথোপকথনটা আরেকটু সফট হলে ভালো হতো। আপনি কীরকম করা, যদি বলেছেন আপনি একটু রাগী, যাই হোক, দেখে নিই আমি পরের ভিডিও। নমস্কার, আমি সোনিয়া শান্তা কথা বলছি আজকে নারায়ণগঞ্জের রাস্তা নিয়ে। এই দেখুন, এটা হচ্ছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রের চাষারার রাস্তা। তো একটা শহরের রাস্তাঘাটের অবস্থা যদি এমন থাকে, গত 4 বছর যাবত আমি এখানে থাকছি, তবে গত 1 বছরে রাস্তাঘাট এবং যানজটের অবস্থা খুবই খারাপ। আর তার কারণ হলো, দেখুন চারিপাশে রাস্তাঘাট কেটে রেখেছে, ড্রেনের কাজ চলছে। ঈদকে সামনে রেখে এমন একটি কাজ কেন করা হলো জানি না। আর এমনিতেও রোজার বাজার খুব ভিড়ভাড় থাকে, তার মধ্যে 5 মিনিটের রাস্তা আমাদের 1 ঘন্টা জ্যামেই বসে থাকতে হচ্ছে। অনেক সময় বাচ্চা নিয়ে আমরা হেঁটে যেতে হচ্ছে বাসায়। তো এগুলোর পরিত্রাণ কিভাবে পাবো আমরা তা জানি না, তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে চারিপাশের ফুটপাতের দোকানগুলো, এগুলোর কারণে আরও বেশি ভিড় জমে যায়, জ্যাম পড়ে যায়, অনেক সময় আমাদের হাঁটার রাস্তাটা পর্যন্ত থাকে না। সবাইকে ধন্যবাদ। শান্তা, ভিডিওটা ভালো হয়নি, কারণ হচ্ছে যে একদম লম্বা করে তো ভিডিও, এটা রিলের জন্য, এটা তো টেলিভিশনে দেখানোর জন্য না। ফোনটা আড়াআড়ি করে ধরা দরকার ছিল, দ্যাটস ওয়াই। এবং কন্টেন্টও প্রপারলি আপনি ফুটিয়ে তুলতে পারেননি। আই এম সো সরি। আমরা দেখে নেব পরের ভিডিও। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয়ে আসে, যাদের মধ্যে কারো রয়েছে হাত পা ভাঙা, তো কারো আবার মাথা ফাটা, কারো কারো আবার রয়েছে মেরুদণ্ডের হাড় ভাঙা, আবার কারো অবস্থা এর থেকেও ভয়াবহ, কেটে ফেলা হচ্ছে হাত কিংবা পা, যাদেরকে বরণ করতে হচ্ছে সারা জীবনের জন্য পঙ্গুত্বের মতো অবস্থা। কারো কারো আবার হচ্ছে প্রাণহানির মতো ঘটনাও। এ সমস্ত ঘটনার মধ্যে তথ্য নিয়ে জানা গেছে রয়েছে নানা কারণ, যার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো রাস্তার উপরে থাকা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করা। আমরা অনেক সময় বাঁচানোর জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে রাস্তা পার হই, যার ফলে এরকম দুর্ঘটনা ঘটে। আসুন নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। কন্টেন্টটা খুবই ভালো ছিল কুলসুম। ফুট ওভার ব্রিজের ওঠানামার এই অংশটা আরেকটু থাকলে আরেকটু ভালো হতো। সো আমি যে অনেক পটু এ ব্যাপারে এমনটা না, টিম যে অবজারভেশনগুলো দেয় সেগুলো আমি আপনাদেরকে বলি। ওয়েল ট্রাই। দেখা যাক পরের ভিডিওটা দেখে নেই। ইতিহাস মূলত বর্তমানের আয়নায় প্রতিফলিত অতীতের এক জীবন্ত প্রতিচ্ছবি। বর্তমানকে বুঝতে হলে তাকাতে হয় ইতিহাসের দিকে। বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক স্থাপনা দর্শনে আজ চলেছি যশোরের কেশবপুরের সাগরদাড়ির পথে। ছায়াশুনিবীর সাগরদাড়ির দত্তবাড়িতেই জন্মেছিলেন শিশু মধুসূদন দত্ত। এই আঙিনায় ছোটাছুটি করেই তিনি বেড়ে উঠেছিলেন। 100 বছরের ইতিহাসকে বুকে ধারণ করেই দাঁড়িয়ে আছে এই দত্তবাড়ি। কালের করাল গ্রাসে কত চড়াই উতরাই সাক্ষী হয়েছে এই আঙিনা। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ কবি ও নাট্যকার। তিনি বাংলা কাব্যে আধুনিকতার সূচনা করেছিলেন। 1824 সালের 25শে জানুয়ারি এই ভিটেই তিনি জন্মগ্রহণ করেন। মাইকেল রচিত মেঘনাদ বধ কাব্য বাংলা মহাকাব্যের এক অনন্য সৃষ্টি। কবির বিদ্যাপাঠের শুরু মাতৃক রোডে হাতিখুড়ি এই সাদা চণ্ডী মণ্ডপে। এটি ছিল দত্তবাড়ির পারিবারিক মণ্ডপ। মাইকেল মধুসূদন দত্তের পিতা রাজানারায়ণ দত্ত নির্মিত বাড়িতে রয়েছে একটি জাদুঘর। মধুসূদন দত্তের বংশপরিচয়ের পাশেই রয়েছে তার উত্তরসূরির ছবি। তিনি ফ্রান্সের একজন বিখ্যাত টেনিস তারকা।
এই ভিটের পশ্চিমে রয়েছে দত্তবাড়ির পুকুর ঘাট। পুকুরের মৃদু তরঙ্গের পাশে বসে কালের যাত্রার ধ্বনির ব্যাকুল মূর্ছনায় চলতে শুরু করলাম কপোতাক্ষ নদের দিকে। কালের বিবর্তনে নদ তার রূপ পাল্টায়। ঘাটের কিনারে বাঁধা তরী আমাদেরকে মনে করাচ্ছে এরকমই নৌকায় চড়ে হয়তো মহাকবির পিতৃপুরুষ এই নদী দিয়ে যাতায়াত করতেন। জীবনের শেষ প্রান্তে মাইকেল মধুসূদন দত্ত আবারও যেন ফিরে তাকিয়েছিলেন তার শিকড়ের দিকে। লিখেছিলেন, সতত হি নদ তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, খুবই প্রফেশনাল ভিডিও, মনে হচ্ছে প্রফেশনাল কেউ মেক করেছে। টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট কন্টেন্ট হয়েছে লাস্ট কন্টেন্ট ঝিনাইদহ শাশ্বতী। কংগ্রাচুলেশনস, চলে আসুন। অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তাহলে শুরু করি আমাদের এবারের সেগমেন্ট অনন্যা বিচিত্রা। সো এখানে রয়েছে 6টি বিষয়, আপনারা প্রত্যেকে যে কোনো একটি বিষয় নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি আপনাদেরকে দুটো করে প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস করে। স্কোরে যেহেতু এগিয়ে রয়েছে সোনিয়া এবং শাশ্বতী, তারা আগে খেলবে। ফার্স্টে আমি কুমিল্লায় চলে যাব। সোনিয়া, কোন টপিক নিয়ে খেলবেন? লোকগাথা। দেখে নিই আপনার জন্য প্রথম প্রশ্ন কি আছে। গোসলের পর কোন কাজটি করার পূর্বে কোনো কিছু খেতে নেই? গোসলের পর কোন কাজটি করার পূর্বে কোনো কিছু খেতে নেই? গা মোছার। না, হলো না, দেখে নেই। তেল মাখাইটা একটা প্রচলিত কথা, একটা প্রবাদ, মানে প্রবাদ প্রবচন যেগুলো থাকে না, যে অনেক লোকমুখে শোনা কথা, ওই রকম ব্যাপারটা। আমরা পরের প্রশ্নটা দেখে নেব। লোকে বলে কথার কথা, শব্দ বসাও যথা যথা, কপালে না ড্যাশ ঘি, ঠক ড্যাশ হবে কি? খুবই কমন প্রবাদ, এটা হচ্ছে না? দেখে নেই উত্তর। কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? হলো না, কোনো নম্বর দিতে পারছি না এই রাউন্ডে। এবারে খেলবে শাশ্বতী। কোন বিষয়? ঝিনাইদহ, বলুন। শিল্প ও সাহিত্য। তো দেখে নেই প্রথম প্রশ্ন কি আছে। শিল্পকর্ম ঐতিহ্য রীতি বলতে হবে কে এর শিল্পী? ভাস্কর শামীম শিকদার। দেখে নেই। ওয়াও, কংগ্রাচুলেশনস, 5 পয়েন্ট। আমরা পরে প্রশ্নে যাব। নুরুল দিনকে দেখো দিয়ে শুভ দৃষ্টি বলতে হবে চরিত্রটি কার অমর সৃষ্টি? এটা খুবই সহজ। নুরুদ্দিনের সারা জীবন। লেখক কে? সিকান্দার আবু জাফর, না সম্ভবত সৈয়দ শামসুল হক। দেখে নেই। শামসুল হক, শিওর, সৈয়দ শামসুল হক। গুড জব, 10 পয়েন্টস। এবার চলে যাব আমি পিরোজপুরের কাছে। খেলাধুলা। দেখে নিব প্রথম প্রশ্ন। সঠিক বলে নাম্বার নাও, কি খেলা বলে দাও? বেসবল। না, উত্তরটা দেখে নেব। রাগবি। রাগবি। পরের প্রশ্ন দেখে নেব। এই খেলার নাম কি? তরবারি খেলা নাকি এটা? দেখে নেই উত্তর। ফেন্সিং। হলো না, আমি চলে যাব শিমুর কাছে। শিমু, ইউ আর সো লাকি যে এরা কেউ ফিল্ম অ্যান্ড মিডিয়া নেয়নি। ফিল্ম অ্যান্ড মিডিয়াটা আমিই নেব। হ্যাঁ, ওকে, দ্যাটস গুড, কারণ এটা সবচেয়ে সহজ। এখন দেখে নিব প্রথম প্রশ্ন কি আছে আপনার জন্য। আত্মবিশ্বাসে পথ চলো কোন সিনেমার দৃশ্য বলো? এখানে দুই বাংলার দুইজন বিখ্যাত অভিনয় শিল্পী রয়েছেন, একজন চঞ্চল চৌধুরী, আরেকজন ওপার বাংলার বোম্বাদা। হচ্ছে না? আচ্ছা, উত্তরটা দেখে নেব। মনের মানুষ। সো স্যাড। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নেই। আমি বলুম না আমার লজ্জা লাগে, আমি বিয়া করুম না আমার লজ্জা লাগে, স্মৃতির ঘরের তালা খোলো কোন নাটকের সংলাপ বলো? এই রিলস খুব দেখা যায় আশপাশে, কিংবা আপনি যদি বলতে পারেন যে কার নাটক, তাতেও আমি মার্কস দিব। যান, হচ্ছে না? দ্যাটস ফাইন, আমরা দেখে নিব উত্তরটা। হাবলঙ্গের বাজার হুমায়ুন আহমেদের নাটক। খুব ইজি ছিল দুটো প্রশ্নই। আই এম সো সরি। সো আমি এই রাউন্ডে কোনো নম্বর দিতে পারছি না। ইটস ওকে, পরের রাউন্ডে এক একটা প্রশ্নের জন্য 10 পয়েন্টস করে থাকছে। সো ভালো খেললে অনেক স্কোর এগিয়ে যাবে, আর অন্যদের যদি মাইনাস হয় তাহলে তারা পিছিয়ে পড়বে। সো হতাশ হওয়ার কোনো কারণ নেই, দেখা যাক কি হয়। আমরা এবার চলে যাব কনফেশনে। আপনাকে দিয়েই শুরু করি। শিমু, কাকে সরি বলতে চান? আম্মুকে। আচ্ছা, কেন? খুব খুব জ্বালাতন করেন মাকে? না, আসলে খুব যে জ্বালাতন করি ওইরকমও না,
কিন্তু কোনো বিষয়ে খুব জেদ ধরলে ওইটা নিয়েই বসে পড়ে থাকি, থাকে। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু বুঝতে চাই না। আহা তখন হয়তো বা আম্মু মনে মনে কষ্ট পায় কিন্তু কখনো প্রকাশ করেনি। আম্মু হয়তো বা তোমাকে কখনো সামনাসামনি সরি বলিনি, কিন্তু আজকে সবার সামনেই আমি তোমাকে সরি বলছি, এটা শুধু তুমি শুনবা না, সবাই শুনবে। একদম সরি আম্মু। শিমুর পক্ষ থেকে আমি আপনার কাছে অনেক অনেক আন্তরিকভাবে সরি বলছি। আপনি ওর উপর একদম মন খারাপ করবেন না, রাগ রাখবেন না, তো আপনারই সন্তান। এবার চলে যাব আমি শান্তার কাছে। মায়ের কাছে তো এই জিনিসগুলো খুঁটিনাটি হয়েই থাকে, সেটা হয়তো বা আমরা কখনো এই ঋণ শোধ করতে পারবো না। আমাদের সব কিছুই হচ্ছে যত মানে মনের যত ক্ষোভ থাকে আমরা মায়ের উপরেই ছাড়তে পছন্দ করি, আর কারণ ওখান থেকে কোনো ফিডব্যাক আসে না। তো এটা তো আমার ক্ষেত্রেও সেম। তবে আমার ছোট্ট একটা বেবি আছে, আমি হয়তোবা সে এখন ভিডিও দেখলে বুঝবে না, হয়তো বড় হলে বুঝবে। তো কিছু কিছু সময়ের জন্য আমি ওর উপরে অনেকটা রাগ করি। হতে পারে সেটা আমার মন মেজাজ অনেক সময় ভালো থাকে না, বা তার অনেক দুষ্টামি থাকে, বা অনেক সময় আনুষঙ্গিক বা পারিপার্শ্বিক কারণেও তার উপর আমি অনেকটা রাগ দেখাই। তো সেই জন্য সরি। ওকে, পিরোজপুর। আমি আসলে তিনজনকে সরি বলতে চাই। প্রথমত আমার আব্বু আম্মুকে সরি বলতে চাই। আমি আসলে বাসার ছোট মেয়ে, সবার খুবই আদরের, কিন্তু এখন কর্মক্ষেত্রের জন্য বিবাহ সূত্রে সব কিছু মিলে আসলে দূরত্বটা অনেক বেড়ে গেছে। তো সরি বলতে চাই, পাশাপাশি তাদেরকে খুব মিস করি। আর হাজব্যান্ডকে সরি বলতে চাই এজন্য যে হচ্ছে ও সবসময় আমাকে হেল্প করে, তারপরে ওকে আমি মাঝে মাঝে প্যাম্পার করি, অনেক বিষয় নিয়ে প্রেশারাইজও করি। তো সব কিছু মিলে ওর কাছেও সরি। ওকে, দ্যাটস গ্রেট। এবার ঝিনাইদহ। আমি বাসায় যখন থাকি আম্মুকে মোটামুটি আমি সরি বলি, কারণ আম্মুর সাথে আমার প্রতিদিন ঝগড়া বাঁধতে থাকে এবং প্রতিনিয়ত মা সরি প্লিজ ঠিক করে নাও। আজকে আমি স্পেশালি যেহেতু সুযোগ পেয়েছি, আমি আমার বাবাকে বলতে চাই। আমার বাবা খুবই গম্ভীর একজন মানুষ, বাট ভীষণ ভালো মানুষ। তো ছোটোবেলা থেকে হয়তো অনেক জেনে শুনে বা না জেনে শুনে বাবাকে অনেকবার আমি ডিসঅ্যাপয়েন্ট করে ফেলেছি। হয়তো বাবার আমার প্রতি রাগ আছে কি না, নাই, হয়তো নাই, যেহেতু বাবা মা ক্ষমা করে দেন সবসময়। কিন্তু বাবাকে আমি আজকে সরি বলতে চাই যে এই ছোট্ট জীবনে যেটুকু ভুল করেছি বা যদি মনে কষ্ট দিয়ে থাকি, বাবা তুমি প্লিজ কিছু মনে করো না, আমাকে সবসময় যেভাবে আদরে রেখেছো এভাবেই রাখো, এটা বলতে চাই। একদম বাবা, আপনি প্লিজ কিছু মনে করবেন না, এবং আপনার মেয়েটা কিন্তু অনেক ভালো। প্রিয় দর্শক, আরও একবার জানিয়ে দিতে চাই, যারা আমাদের এই আয়োজনে অংশ নিতে চান, অর্থাৎ নারীরা, যে কোনো বয়সের নারী আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর অংশ নিতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি তুলে জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুনবাগিচা, ঢাকা, অথবা মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com, কিংবা চাইলে আপনারা আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারেন। ওয়েল, আমরা শুরু করছি আমাদের 4th রাউন্ড, অনন্যা কুইজ। অনন্যা কুইজে রয়েছে 12টি ক্যারেক্টার, প্রত্যেকে 2টো করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেকটি ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে বা আনসার না দিলে -5 পয়েন্টস। যদি অন্য কারো আনসার আপনি জানেন তাহলে বাজার প্রেস করবেন, তিনি না পারলে আমি আপনাদের কাছে যাব। যে আগে বাজার প্রেস করবে তার কাছে আগে যাব। তখন সঠিক উত্তর দিতে পারলে 5 পয়েন্টস অ্যাড হচ্ছে, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। কে আগে খেলতে চান? আচ্ছা, আমিই খেলি আগে। ওকে ফাইন। তার আগে আমরা একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। শিমু, সারাদিন পার্টনারকে অনেক রকম প্রশ্ন করার পর, অনেক কথা বলার পরও যখন আমরা বলি যে তুমি আমাকে সময় দাও না, এর মানে কি? আমরা ভালোবাসার মানুষের কাছ থেকে আরও বেশি ভালোবাসা চাই, তাই আমাদের এই বায়নাটা মনের ভিতরে থেকেই যায় যে মনে হচ্ছে সে সময় দিচ্ছে না। তখন কি সে রেগে যায় নাকি রাগে না? রাগ তো অবশ্যই একটু একটু করে। শান্তা, আমাদের এক্সপেকটেশনটা একটু বেশিই থাকে তাদের কাছে, কাছের মানুষের কাছে বেশিই থাকে, সেটাই বোঝা যায়। যতটুকু সময় দেখ আমাদের আরও চাই, এরকম একটা ব্যাপার থেকেই যায়। আসলে আমরা সবসময় চাই ভালোবাসার মানুষটা আমাদেরকে সবসময় সময় বেশি দিক। আমার ক্ষেত্রে যেটা হয়, অফিস ছাড়া দেখা গেছে ম্যাক্সিমাম টাইম দুজন আমরা একসাথেই বাসায় থাকি। তো বাসায় আসলে ও ছাড়া তো গল্প করার মতো কেউ ওরকম নেই। তো ও যদি হাতে ফোনটাও নেয় তখন আমি বিরক্ত হয়ে যাই, তো তুমি কেন ফোন নিস, আমার সাথে গল্প করবা, এরকম বিষয়। বেশ ভালো, বেশ ভালো। শাশ্বতী, এই প্রসঙ্গে যাব না, অন্য প্রসঙ্গ। আমি সারাক্ষণ বলতে থাকি আমার ভালো লাগে না, এটা কি আপনিও বলেন? হ্যাঁ, আমিও বলি। এটা কেন করি আমরা? আমার কাছে মনে হয় এটা করি আমরা নিজেদের স্ট্রেসটা রিলিফ করার জন্য, কারণ আমি নিজেও জানি যে এখন আসলে কোনো কিছু ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমার মনে হয় যে এটা বলার মাধ্যমে মানুষ নিজের স্ট্রেসটা রিলিফ করে, যে আমার ভাল লাগছে না। কারণ আমার ক্ষেত্রে এটা হয়েছে, মানে কিছু একটা করতে যে হঠাৎ করে খুব ডাউন লাগছে, আমার ভালো লাগে না, এরকম করার পরে দেখা যাচ্ছে বেশ খুবই একটা মানে টক্সিক হরমোনটা বেরোয় গেলে আস্তে আস্তে শান্তি লাগে। আমার ক্ষেত্রে মনে হয় যে এটাই কারণ। আপনার সাথে অনেকটা একমত, আমারও তাই মনে হয়। যাই হোক, আমরা গেম শুরু করব। পিরোজপুর বলেছে সে আগে খেলবে, তাহলে তাকে আমি আগে সুযোগ দিচ্ছি।
চলুন। আজিজ স্যার, পারুল স্বাস্থ্য আপা। ওকে ফাইন, দেখি আজিজ স্যার আপনাকে কি প্রশ্ন করেন। 21-এর সাথে 4 যোগ করলে 25 হয়, বলতে হবে 4-এর সাথে আর কি যোগ করলে 25 হয়? 21-এর সাথে 4 যোগ করলে 25 হয়, বলতে হবে 4-এর সাথে আর কি যোগ করলে 25 হয়। 16 আনা। না, আমি একটু ক্যালকুলেট করি। হচ্ছে না। 4টা 25, মানে 25 পয়সা 4টা 1 টাকা হয়, তো 100টা যদি 25 পয়সা না হচ্ছে না, সরি। 4 আনা যদি যোগ করা হয়, সঠিক উত্তর হবে আনা। 4 আনা মানে হচ্ছে 25 পয়সা। -5 হয়ে গেল। আমরা দেখে নিব পরের প্রশ্ন। আমাদের এক রোগী টানা 9 দিন না ঘুমিয়েছিল, কিভাবে? দিনে ঘুমায় না, রাতে ঘুমায়। এক্স্যাক্টলি, 10 পয়েন্ট। ভেরি গুড জব। এবার খেলবে ঝিনাইদহ। কমলা সুন্দরী আর কবিতা ভাবি। দ্যাটস ফাইন, গুড চয়েস। দেখে নেই। একটা সুন্দরী মেয়ে রাতের বেলা তার রুমের ভিতরের এক কোণে চুপটি করে বসে কাগজে ছাপা বই পড়ছে, অথচ ঘরে কোনো আলো নেই, না আছে কোনো মোমবাতি, না কোনো স্ট্রিট লাইট আসছিল ঘরে। ও তাহলে কিভাবে বই পড়ছে? আচ্ছা, সে কি কোনো অডিও বুক শুনছিল? নো, সে পড়ছে। একটি সুন্দরী মেয়ে রাতের বেলা তার রুমে ভিতরের এক কোণে চুপটি করে, এবং অন্ধকারে, কিন্তু বলেছে ঘরে কোনো আলো নেই, না আছে মোমবাতি, না কোনো স্ট্রিট লাইট আসছিল ঘরে। তাহলে কিভাবে বই পড়ছে? এখানে উত্তরটা লুকায়িত আছে, খুবই ইজি এটা। আছে কোনো না আছে কোনো মোমবাতি, না আছে কোনো স্ট্রিট লাইট বা মোমবাতি তো আচ্ছা। এনিওয়ান এলস? বা অথবা মুখস্থ ছিল কোনো কিছু? বলুন, বাজে প্রশ্ন। হয়তোবা উনি চোখে দেখতে পান না, অক্ষর ধরে যারা বই পড়ে। ইটস অ্যাবসলিউটলি রাইট। ব্রেইলি পদ্ধতি। মেয়েটা অন্ধ, সে ব্রেইলি পদ্ধতিতে বইটা পড়ছিল। ওকে, 5 পয়েন্টস। থ্যাংক ইউ। -5 হয়ে গেল। পরের প্রশ্ন। আমি একবার এক আসরে গান গাইবার জন্য উঠেছিলাম। হলে মিউজিশিয়ান ও টেকনিক্যাল লোকসহ 2000 দর্শক বসা। তো সেখানে সাহস করে বিখ্যাত শিল্পী জেমসের একটা গানে যেই টান দিয়েছি, দেখলাম সামনের সারিতে বসা আমার পরিচিত একজন উঠে চলে গেলেন। তাহলে তখন সেখানে আমার গান কতজন শুনেছেন? দেখলাম সামনের সারিতে বসা আমার পরিচিত একজন উঠে চলে গেলেন, তাহলে তখন সেখানে আমার গান। আচ্ছা, এটাকে আমি সহ হিসাব করব? আচ্ছা, তাহলে আমি তো থাকছি। গান যখন হিসাবটা হয়েছে, সামনের সারিতে লোক 2000 ছিল, তখন তো আমি কাউন্ট হইনি, কিন্তু সামনের সারি লোক উঠে গেলেও, একজন উঠে গেলে আমি তো আছি, সুতরাং 2000ই থাকছে। অ্যাবসলিউটলি, 10 পয়েন্ট। ভেরি গুড জব। বলুন, আপনারা কে খেলবেন এবার? আমি তো দেখছি না। ওকে ফাইন। মজু মাঝি আর সব জানতা শমশের। সব জানতা শমশের। ফাইন, দেখি মজু মাঝি কি প্রশ্ন করে। কি কষ্টের জীবন! যতক্ষণ জীবন থাকে মানুষ গান গায়, হাসাহাসি করে, আর মরে গেলেই হাততালি দেয়। কে এটা? মশা। না। কষ্টের জীবন, যতক্ষণ জীবন থাকে মানুষ গান গায়, হাসাহাসি করে। কি কষ্টের জীবন! যতক্ষণ জীবন থাকে মানুষ গান গায়, হাসাহাসি করে, আর মরে গেলেই হাততালি দেয়। কে এটা? শিমু, এটা পারতে হবে। হচ্ছে না? ওকে ফাইন, বলুন। মোমবাতি। এক্স্যাক্টলি। ব্যাখ্যা করুন কেন মোমবাতি? মোমবাতিটা আমরা জন্মদিনের সময় মোমবাতিটা বন্ধ ফু দিয়ে এটা বন্ধ করে তারপরে হাততালি দিয়ে কেক কাটি। এক্স্যাক্টলি। ভেরি গুড জব। 5 পয়েন্টস। যখন মোমবাতি জীবন থাকে জ্বালানো, তখন আমরা গান গাই, হাসাহাসি করি। ওফ, ইটস ওকে। চলুন দেখি সব জানতা শমশের। রাভাকে একটা প্রশ্ন করেছিলাম, রাভা কিন্তু পেরেছিল। আচ্ছা বলো তো, কার শরীর জুড়ে কাটা অথচ কারো শরীরে আঘাত করে না? কি বলেছে? ক্যাকটাস। ক্যাকটাসে হাত দিলে তো আমি আহত হব। ক্যাকটাস তো একটা গাছ। হ্যাঁ। রাভাকে একটা প্রশ্ন, বলেছে কার শরীরে কাটা অথচ আঘাত করে না। ধরুন ক্যাকটাস, আমি ধরলে এটা কিন্তু আমার হাতে খোঁচে খাবো। ফুলের কাটা, সেটা হাতে লাগবে। সজেরুর কাটা তো মরেই যাব। এমন কাটা যে কাটা কাউকে আঘাত করে না। হচ্ছে না? সাভার। ওকে, বলুন কুমিল্লা। ঘড়ির কাটা। অ্যাবসলিউটলি রাইট আনসার। 5 পয়েন্ট। ভালো খেলছেন অনেক। এবারে সর্বশেষ কুমিল্লা। গুরুজি আর জোকার। ওকে, জোকার। গুরুজি আর জোকার, যাই।
জিজ্ঞাসাবাদে পুলিশ এক আসামিকে সারাদিন একটা কথাই জিজ্ঞাসা করেছে। আসামি প্রতিবারই ভিন্ন উত্তর দিয়েছে। তবে ভিন্ন ভিন্ন উত্তর হলেও উত্তর কিন্তু সঠিক ছিল। কি ছিল উত্তর? জিজ্ঞাসাবাদে পুলিশ এক আসামিকে সারাদিন জিজ্ঞাসাবাদে পুলিশ এক আসামিকে সারাদিন একটা কথাই জিজ্ঞেস করেছে। আসামি প্রতিবারই ভিন্ন উত্তর দিয়েছে, তবে ভিন্ন ভিন্ন উত্তর হলেও উত্তর কিন্তু সঠিক ছিল। কি ছিল উত্তর? প্রত্যেকটা উত্তর ভিন্ন, কিন্তু প্রশ্ন একটাই। পিরোজপুর বলুন। সময়। উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড জব, 5 পয়েন্ট। দেখে নেব পরের প্রশ্ন। বাতাসে চুল উড়িয়ে বসে আছে, এই পুরোটা কথাকে ইংরেজি একটা শব্দেই দেখানো যায়। ধাপে ধাপে দেখান তো দেখি। বাতাসে চুল উড়িয়ে বসে আছি, এই পুরো ঘটনাটাকে ইংরেজি একটা শব্দের মাঝেই দেখানো যায়। হচ্ছে না, বলুন পিরোজপুর। এয়ার মানে বাতাস, আর হেয়ার মানে চুল। বাতাসে চুল। তারপর এয়ার বলছেন, হেয়ার বলছেন, দ্যাটস ফাইন। আর মানে এটা কি বড় শব্দ হলেও সেন্টেন্স আকারে হলেও হবে নাকি? সেন্টেন্স না, একটাই শব্দ। আপনি রাইট ট্র্যাকে আসছেন। হেয়ার ডাউন, না এটা হবে না। হেয়ার কাট তো না। ওকে, উত্তর হবে চেয়ার। চেয়ার এয়ার, এয়ারের আগে এইচ দিলে হেয়ার, হেয়ারের আগে সি দিলে চেয়ার। উত্তরটা হলো না, -5 হয়ে গেল। বাট খুব ভালো খেলেছেন এই রাউন্ডে আপনারা সবাই। এবার দেখে নেব ফলাফল কি বলছে। ফলাফল এখন আমার হাতে। আমি বলেছিলাম যে এই রাউন্ডে অনেক কিছু চেঞ্জ করে ফেলা যায়। শিমু, আপনার পয়েন্ট ছিল 2 এবং -10 হওয়ার পর এখন পয়েন্ট হচ্ছে -8। সোনিয়া অর্থাৎ শান্তা কুমিল্লা, আপনার পয়েন্ট ছিল 16, এখানে -5 হওয়ার পর পয়েন্ট আছে এখন 11। উম্মে কুলসুম খুব ভালো খেলেছেন, আরেকটু ভালো খেলা দরকার ছিল। টোটাল স্কোর হচ্ছে এখন 29। শাশ্বতী খুব ভালো খেলেছেন, এই রাউন্ডে আমি আরও বেটার আশা করেছিলাম। আপনার টোটাল স্কোর হচ্ছে 31 পয়েন্টস এন্ড কংগ্রাচুলেশন। আপনি আমাদের আজকে অনন্যা। চলে আসুন মাঝে। থ্যাংক ইউ সো মাচ। কেমন থ্যাংক লাগছে এই ইউ। মুহূর্তে? ভীষণ ভালো লাগছে। আমি মানে আশাই করিনি। আমার মা বলছে আমি জানি তুই কিছুই পারবি না, এটাতে নাম দিস না। তা আম্মু যখন শুনবে আমি হয়েছি, হয়তো আম্মু বিশ্বাসই করবে না যে আমি আসলে হতে পেরেছি। ওয়াশিং মেশিনটা নিয়ে মাকে কি বলবেন? আমাদের পাশে অনেকদিন ধরে ওয়াশিং মেশিন কেনার কথা হচ্ছিল, কিন্তু কোনো কারণে কেনা হচ্ছিল না। সুতরাং আম্মু যদি এটা শুনে খুবই খুশি হবে, এবং সবচাইতে বেশি খুশি মানে আম্মুই হবে, কারণ আম্মুর নেসেসারি জিনিস এটা। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাকে আরও একবার কংগ্রাচুলেশনস। আর টিমের সবাই চলে আসুন। কুলসুম মাত্র 2 পয়েন্টসের জন্য, মন খারাপ করবেন না। রয়েছে কিউটের সৌজন্য উপহার। তো আবারও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকুন। আমি তাহলে বিদায় নিচ্ছি। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আরও একবার বলছি, যে সকল নারীরা আমাদের এই আয়োজনে আসতে চান এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। আর সবাই থাকুন আমাদের সাথে সব সময়, অর্থাৎ দেখতে থাকুন জিটিভি। আমরা এবার ছবি তুলব। কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের